নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতিকার প্রেডিকশন। আমি এই প্রেডিকশনটি যখন ক্যালকুলেশন করছিলাম, এই ছকটি যখন ক্যালকুলেশন করছিলাম, তখনই আমি লক্ষ্য করেছি যে এই জাতিকাটির অ্যাকচুয়ালি প্রবলেম, তার বিয়ে হয়ে গেছে এবং সে নিজে পছন্দ করেই কিন্তু বিবাহ করেছে, কিন্তু প্রেম করা আর বিবাহ করা দুটোর মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল ডিফারেন্স। এই যে প্রেম করার সময় 24 ঘন্টায় দেখা যাচ্ছে 4 ঘন্টা একসাথে সময় অতিবাহিত করছে, 10 ঘন্টা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলছে, তারপর ফোন করছে, এই ওকে ফোন করছে, ওকে ফোন করছে। আর বিবাহিত জীবনে 24 ঘন্টা একসাথে থাকা একটি মানুষের সুস্থতা অসুস্থতা, ভালো খারাপ, মন খারাপ মন ভালো, সব কিছুকে কিন্তু বহন করে নিয়ে যেতে হয়। সুতরাং প্রেম আলাদা জিনিস, আর বিবাহ, সংসার, ব্যক্তিগত জীবন, এক্ষেত্রে একটা স্যাক্রিফাইস করতেই হয়। যারা যারা এই স্যাক্রিফাইসটাকে নেগেটিভ অর্থে দেখে তাদের কিন্তু সংসার ভেঙে যায়। যেমন আমার এক বন্ধু অনেকদিন আগে যদিও, তখনই আমার এক বন্ধু যখন প্রেম করে বিয়ে করতে যাচ্ছিল, তখন তার স্ত্রী তাকে বলেছে, হবু স্ত্রী ছিল তখন, যে ও আমাকে তুমি বাড়ির কাজের লোক করে নিয়ে যাচ্ছ। সে শুধু আবদার করে বলেছিল, তুমি রান্না করবে, আমি খাবো, বাড়ির লোককে খাওয়াবে। তার মানে একটি মেয়ের মানসিকতাটা কি ধরনের হয়ে যাচ্ছে। এখন আবার প্রবলেম কি, আমি পুরুষ, কোন মেয়েকে নিয়ে একটি কথা যদি বলতে চাই, বাস আমি নারী বিরোধী হয়ে যাব। তারপর আরেকটু বেশি বললে তখন আমার দিকে আঙ্গুল উঠবে, আরেকটু বেশি বললে তখন নেগেটিভ হয়ে যাবে। মনে রাখা দরকার যে আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ একটা ব্যালেন্স শিট। এখানে সবাই খারাপ হতে পারে না বা সবাই ভালো হতে পারে না। ভালো এবং খারাপ এক লেভেলে থাকতে হবে, তবেই ব্যালেন্স শিট মেলে। যারা যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছো তারা জানো, বা যারা যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা নাও বা করছো তারাও অনেকে জানো, এক্সপেরিয়েন্স যাদের আছে, যে ডেবিট এবং ক্রেডিট না মিললে কখনো কিন্তু ব্যালেন্স শিট প্রপার অর্থে তৈরি হয় না। তাই জন্য যে কোনো রকমের আন্দোলন, যে কোনো রকমের বিপ্লব, যে কোনো রকমের প্রতিবাদ, যে কোনো রকমের বিদ্রোহ, আমি আগেও বলেছি আবারও বলছি, যে মানুষটা ক্রাইম করছে, যে মানুষটা অপরাধ করছে, সেই মানুষটার কোনো লিঙ্গ থাকতে পারে না। মানে এ পুরুষ, এ নারী কখনো হতে পারে না। অপরাধী। আর একটা অপরাধকে বিচার করতে গিয়ে যখন একটা সম্প্রদায়কে, যখন একটা লিঙ্গকে আমরা যখন হিট করি, সব পুরুষ খারাপ, তা কখনো হয় নাকি? সব পুরুষ কখনো খারাপ হয়? আর সব পুরুষ যদি ধর্ষক, সব পুরুষ যদি শ্লীলতাহানির এই মনোভাব না আসতো, তাহলে শোনো, রাত 10টা বা রাত 10:30টার পর কিন্তু কোনো মেয়ে একা একা বেরোবে না। তা কখনো হয় নাকি? রাত্রিবেলায় কেউ কোনো কাজ করবে না? রাত্রিবেলায় বেরোনো মানে বাইরে ওই হিংস্র ধর্ষক নামক পুরুষ দাঁড়িয়ে রয়েছে, সে ধর্ষণ করবে, এটা হয় নাকি? ক্রাইম সবাই করে? সবাই করে না। কিছু কিছু যারা ক্রাইম করছে তারা, আমি আবার বলছি, কখনো তাদের কোনো লিঙ্গ থাকতে পারে না। তুমি যে কোনো একটা ক্রাইম, দেখা যাচ্ছে ধর্ষণ করছে 3 জন, দেখা যাচ্ছে 2 জন হাত চেপে রয়েছে, সেই 2 জন হয়তো মেয়ে। সুতরাং এই ক্ষেত্রে পুরুষ ধর্ষক আর মেয়েরা
ইয়ে হয়ে গেল তা নয়। অপরাধীর কোনো জাত থাকে না, অপরাধীর কোনো ধর্ম থাকে না, অপরাধীর কোনো লিঙ্গ থাকে না। সে অপরাধী, এটাই কিন্তু শেষ কথা হওয়া উচিত। এই কথাগুলো বলছি এই কারণের জন্যই, আবার অনেক ক্ষেত্রে দেখবে যে কোন পুরুষ এসে গাড়িতে টোকা মারলো, সেই পুরুষ ছেলেটির দেখা গেল গাড়িতে কোনো মহিলা হিট করে দিয়েছে, ওই টোকা মারলো কি মেয়েদের গাড়িতে টোকা মারলো। 3 আগস্ট আমার জন্মদিন ছিল, তো আমি সেদিনকেই বাইরে চলে যাচ্ছিলাম। যারা যারা জানো আমার চেম্বার ছিল সম্ভবত চেন্নাইতে, অথবা চেন্নাইতে চেম্বার ছিল, তারপরে দিল্লিতে যেতাম। তো আমার ফ্লাইট ছিল সন্ধ্যেবেলায়, আমার সকালবেলার দিকে একটা কাজ ছিল। তো আমি 3 আগস্ট কাজটা করে, সেদিন কিন্তু কলকাতাতে খুব বৃষ্টি পড়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমি তখন গাড়ি চালিয়ে আসছি, ক্রেটা গাড়িটা চালিয়ে আসছি। ক্রেটা কিন্তু হাই স্পিডের গাড়ি, এটা সবাই জানে। এবার ফাঁকা রাস্তা গাড়িটা চালিয়ে আসছি একটা জায়গায়, একদম আমার বাড়ির কাছাকাছি, কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার আগে এরকম রাস্তাটা গেছে। রাস্তা গিয়ে এরকম টার্ন করে চলে গেছে, তারপর কিছুটা গেলে পরেই আমার অ্যাপার্টমেন্টে চলে যাওয়া। স্ট্রেট রাস্তাটা গেছে, নিয়ে এরকম টার্ন। আমি যথারীতি গাড়ি চালিয়ে এসেছি, গাড়ি চালিয়ে এসে টার্ন করেছি, টার্ন করে ফাঁকা রাস্তা গাড়ি ইয়ে করছি। তা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সট্রিমলি সলিউশে কোন ধরনের একটি নেশা করছিল একটি মেয়ে। আমি আবার বলছি, তা বলে সবাই খারাপ তা নয়, আমি আবার বলছি স্মোকিং করছিল। স্মোকিংটা করা হয়ে যাওয়ার পর কার সাথে কথা বলছিল, আমি গাড়িটা চালাতে চালাতে সামনেই দেখা যাচ্ছে, ওই সামনে এরকম করে বসে একটা স্কুটির মধ্যে বসে স্মোকিং করছিল আর কারোর সাথে কথা বলছিল। স্মোকিং করতেই পারে, সেখানে কোন রকমের যখন অব্লিগেশন নেই তখন আমি বলার কে। ফোনে কারোর সাথে কথা বলছিল, এই পর্যন্ত দেখা গেল। গাড়িটা চালালে সামনে দেখা যায়। সাডেনলি সিগারেটটা ফেলে কাট করে সেই গাড়িটা, পেছনে কোনো গাড়ি আসছে কিনা দেখেইনি, এরকম সাট করে আমার সামনে চলে এসছে। আমার গাড়ি কিন্তু তখন হাই স্পিডে ছিল। সেই সময়টা যদি দুপুরবেলা না হয়, বিকেল বেলা বা সন্ধ্যেবেলা হতো, তাহলে নয় আমি ওই স্কুটিটাকে গিয়ে হিট করতাম, স্পট ডেড হয়ে যেত। আর তা না হলে আমি যদি বাঁচতে চাইতাম অন্য গাড়িতে লাগাতাম, স্যার সুমন্তজি চৌধুরী স্পট ডেড হয়ে যেত। ফাঁকা রাস্তা, ওই দিক দিয়ে গাড়ি আসছে, এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি ও যেই গাড়ি একদম সামনে চলে এসছে, আমি পুরো গাড়িটাকে পুরো টার্ন করলাম, এবং টার্ন করে আমি কিন্তু একদম পুরো টার্ন, ফাঁকা রাস্তা ছিল ভাগ্যিস। মেয়েটা ভয়তে শুধু পড়ে গেল, শুধু মেয়েটা ভয়তে পড়ে গেছিল, তাতেই লোক সবাই চলে এসছে। যাই হোক, তাহলে আমি মেয়ে আর পুরুষ বলেও এক্ষেত্রে বলছি না। যখন আমরা রাস্তায় কত বড় ব্লান্ডার মিস্টেক, মেয়েটার গায়ে যদি একটু আঁচল লাগতো, তাহলে সবাই এসে আমাকে কটু কথা বলতো, নেগেটিভ কথা বলতো। হ্যাঁ, অত মেয়েটির দেখা গেল ভালো মতন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে কত রকমের ব্লান্ডার মিস্টেক হয়ে যেত। তা এক্ষেত্রে কি হলো, তারপর সবাই জড়ো হলো, এই হলো সেই হলো, আমার একদম সময় ছিল না। এবং এখানে সবচেয়ে একটা পজিটিভ জায়গা ঘটেছিল, মেয়েটা কিন্তু গাড়ি ওই মানে তার স্কুটিটা তুলেই বলেছিল সম্পূর্ণ আমার দোষ, আমার দোষ, সরি স্যার সম্পূর্ণ আমার দোষ, এই কথাটাকে বলেছিল। তো তার ফলে আমি গাড়িটা নিয়ে চলে এলাম, সেও কোন রকমের কোনো ধাক্কা ফাক্কা কিছু লাগেনি। কিন্তু চিন্তা করুন, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ডের মামলা, যদি ওই দিক থেকে কোনো গাড়ি আসতো বা যে কোনো কিছু গাড়ি আসতো, কেননা আমি তো বাঁচাবার চেষ্টা করতামই, তখনই কিন্তু কি হইতো, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেত। এবং নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলে কি হতো, পরিষ্কার অ্যাক্সিডেন্টাল জায়গা লক্ষ্য করা যাচ্ছিল। তাই জন্য রাস্তা দিয়ে যখন আমরা যাব, রাস্তায় যখন আমরা এমনি হাঁটছি, গাড়ি নিয়ে যাচ্ছি, কসাস এবং কনসাস থাকার ভীষণ প্রয়োজন। এটা তো অস্বীকার করে লাভ নেই যে গাড়ি চালানোর ক্ষেত্রে একটুখানি তাও মহিলাদের আরো কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কেবল চালাতে শিখলাম এবং BMW নিয়ে বেরিয়ে গেলাম আমার অর্থ আছে বলে, এটা ঠিক নয়। সুতরাং সব ক্ষেত্রে কিন্তু এবার সে প্রপার অর্থে ঠিক ছিল, তাই সে যদি উঠে বলতো এই আপনার দোষ আপনার দোষ, দেখা গেল কোনো নায়িকা সেলিব্রিটি বাস আমাকে নিয়ে তোলপার হয়ে যেত, ওনার জন্য সেলিব্রিটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু সেই দিনকে যেভাবে আমি বাঁচিয়েছিলাম, এটা বহুদিন গাড়ি চালানো যারা জানে তারাই করতে পারবে। আর সেকেন্ড কথা,
সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, এই কন্ট্রোলটা আসবেই না যারা নতুন চালাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি রাস্তা ফাঁকা না থাকতো তাহলে কিন্তু প্রবলেমই প্রবলেম। রাস্তা ফাঁকা না থাকলে কিন্তু কেউ একজন সেদিন এই পৃথিবী ত্যাগ করে চলে যেত। কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। আমি বাড়িতে উত্তপ্ত হয়ে যাচ্ছি বয়ফ্রেন্ড বা বরের সাথে বা বাড়ির কোন লোকজনের সাথে, কিন্তু এটা রাস্তা। তারপরে আমি যখন আবার রাস্তাটা পার হচ্ছি, আমি যদি হেঁটেও যাই, আমি যদি গাড়িতে করেও যাই, আমি যদি স্কুটিতে করেও যাই, তাহলে কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন। আর আরেকটা জিনিস যেটা, এটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে বলছি, যতক্ষণ না আমি প্রপার অর্থে গাড়ি চালাতে পারছি, কলকাতার রাস্তায় অনেক জ্যাম থাকে, ভিড়, তাই জন্য প্রপার ভাবে যদি আমি গাড়ি চালাতে না জানি, তাহলে কখনো কোনো মতেই কিন্তু আমি গাড়ি নিয়ে বেরিয়ে যেন না যাই। প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস, তারপর। আর তা না হলে ইমার্জেন্সি আলো জ্বালিয়ে, এল লিখে ইমার্জেন্সি আলো জ্বালিয়ে চালাও, সবাই কসাস এবং কনসাস হয়ে যাবে। হ্যাঁ, আজকালকার সেলিব্রিটি অনেকেই দেখি গাড়ি চালাতেই জানি না, বিএমডাব্লিউ কিনে নিলাম। এই ব্যাপারে আর বেশি মুখ করলাম না, আমি এমনিতেই অত্যন্ত কি বলবো, যাই হোক, এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আমি বিতর্কিত হতে চাই না, সমালোচিত হতে চাই না, কিন্তু এগুলো খুব ফ্যাক্ট। যে প্রসঙ্গে আমি বলছিলাম যে এই যে জাতিকাটি যখন প্রেম করলো তখন ঠিক ছিল, এবং স্ট্রং প্রেম সবকিছু, বিবাহ করার পর তারপর যখনই একসাথে থাকতে শুরু করলো, তার কারণ আজকালকার প্রেমজ জীবনে কিন্তু সেক্স যেহেতু ইনভলভ হয়ে যায়, তাই জন্য আফটার বিবাহ তখন কিন্তু আর নতুন করে শরীরকে জানার কিছু থাকে না, তাই জন্য অ্যাডজাস্টমেন্টের তখন ভীষণ রকমের প্রয়োজন হয়। এবং এই জাতিকাটির বর্তমানে আমি সিচুয়েশন একদম নেগেটিভ লক্ষ্য করতে পারছি, তার কারণ অ্যাডজাস্টমেন্টের জায়গাটা আস্তে 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 ডিক্রিজ হয়ে যাচ্ছে। এখন আমরা প্রেম করে বিবাহ করি, কিন্তু শুধুমাত্র সেক্সুয়াল প্রেম দ্বারা কিন্তু কখনো বিবাহে পরিবর্তন করা উচিত নয়। তার কারণ শরীরকে জানার চাইতেও মন, ব্যবহার, আমার যে নীতি নির্ধারণ, আমার পরিবেশ, আমার শিক্ষা, আমার আত্মীয়, আমার পরিবারের মানুষজন, সকলকে জানাটা কিন্তু ভীষণ প্রয়োজন। এক্ষেত্রে কি হয়, কেবল যৌনতার সাথেই পরিচিতি ঘটে, বাদবাকি কোনো কিছুর সাথে পরিচিতি ঘটে না বিফোর ম্যারেজ। হ্যাঁ, বিবাহের আগে, বিবাহের পরে কিন্তু তখন কি হয়ে যায়, ফলস পজিশনে পড়ে যায়। প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট বিজ্ঞপ্তি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 পাঠিয়ে দেবেন। আমি এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, আমি এমন কোন স্থানে আছি যেখানে দেখা যাচ্ছে আমি খুব বিজি, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। প্রেডিকশনটি যদি মূল্যবান বলে মনে হয়, তাহলে সেই প্রেডিকশন যে লিংকটি পাঠাবো, সেই লিংকটিকে ইমিডিয়েট সেভ বা ডাউনলোড করে নেবেন, যদি আপনাদের প্রেডিকশনটি মূল্যবান বলে মনে হয়। আর একটা কথা অবশ্যই বলি, যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কখনো কিন্তু হাত দেখা দ্বারা, কপাল বা আমাদের সংখ্যাতত্ত্ব দ্বারা, ওরা পদ্ধতি দ্বারা, এইগুলোর দ্বারা কিন্তু কখনো ফুল প্রেডিকশন করা সম্ভব নয়। হ্যাঁ, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু এইগুলোর দ্বারা ফুল প্রেডিকশন করা সম্ভব নয়। হাত দেখে কিন্তু কোনো প্রেডিকশন করা যায় না। হাত সম্পূর্ণ কিন্তু কি বলবো, সাইন্টিফিক ব্যাপার বলতে যেটা বোঝায় সেটা বিন্দু মাত্র নয়। এই হাত দেখা অ্যাস্ট্রোলজি হচ্ছে ওই কপালে একটা তিলক কেটে নিলাম, বটবৃক্ষের নিচে বসলাম, আসো 51 টাকায়, যদিও এইটা পশ্চিমবাংলা জুড়ে রয়েছে, এরা কিন্তু এই রোজগারের জন্য করে। হাত দেখা দ্বারা প্রেডিকশন সম্ভব নয়। অ্যাস্ট্রোলজি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিও নয়, অ্যাস্ট্রোলজি কিন্তু পিওর
একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ক্যালকুলেটিভ সাবজেক্ট এবং সায়েন্টিফিক সাবজেক্ট। তাই জন্য যখনই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, মেয়েরা ডান চোখের ছবি বড় বড় করে ভেতরে কালো অংশটা যাতে পাওয়া যায়, আর ছেলেরা বাম চোখের ছবি কালো অংশটা বড় বড় করে যাতে পাওয়া যায়, বা এই ক্ষেত্রে দুটো যদি চোখের ছবি পাঠিয়ে দেওয়া হয় তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলেও সুবিধা। অনেক ক্ষেত্রে কিন্তু দুটো চোখের কর্নিয়ার ছবি কিন্তু দেখতে হয়। তার দ্বারা, যাকে কালপুরুষ ছক বলে, তার দ্বারা 100% অ্যাকুরেট প্রেডিকশন করা ডেফিনিট ভাবে সম্ভব। সর্বপ্রথম আমি জন্ম ছকটি বলবো। আমি জানিয়ে দিই, আমার উড়িষ্যার চেম্বার ছিল। উড়িষ্যার একদিন চেম্বার করার পর আমাকে ওদের এত ভালো লাগে, সেকেন্ড দিনও আমাকে আটকে দেয়। তাই জন্য টেলিভিশনে আমার স্টুডেন্টদের একটি অনুষ্ঠান ছিল, সেখানে আমার থাকার কথা ছিল, আমি থাকতে পারিনি। আমি জাস্ট বোধহয় 1 ঘন্টা আগে এসেছি, একটু কফি খেয়েছি, নিয়ে আমার এই সোফাতে বসে আমি প্রেডিকশনটি সারছি। আমি যদি জাতিকার জন্মছকটি লক্ষ্য করি, তাহলে কুম্ভ লগ্ন এবং বৃশ্চিক রাশি, 1 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 2 নম্বর ঘরে শুক্র, 3 নম্বর 4 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 5 নম্বর ঘরে ইউরেনাস, 6 নম্বর ঘরে বুধ এবং রাহু, 7 নম্বর ঘরে নেপচুন, 8 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 9 নম্বর ঘরে বৃহস্পতি, মঙ্গল, প্লুটো, 10 নম্বর ঘরে চন্দ্র, 11 নম্বর ঘরে শনি, 12 নম্বর ঘরে রবি এবং কেতু। আর যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নম্বর ঘরে মঙ্গল, 2 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 3 নম্বর ঘরে রাহু, 4 নম্বর 5 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 6 নম্বর ঘরে রবি, 7 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 8 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 9 নম্বর ঘরে কেতু, বৃহস্পতি, বুধ, 10 নম্বর ঘরে চন্দ্র এবং প্লুটো, 11 নম্বর ঘরে শনি এবং শুক্র, 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমি প্রথমেই যেটা বললাম, এই জাতিকাটি বলছে আমি মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে রয়েছি, আপনি আমাকে বাঁচান। এবার ব্যাপার যেটা হচ্ছে, প্রত্যেক দিন কিন্তু আমরা মা কালী, মা দুর্গার পূজা করছি। মা আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, এই করে দাও, হ্যান করে দাও, আমার বিবাহিত জীবনের নেগেটিভিটি অফ করে দাও, মা আমার চৈতন্য ঘটাও। আমরা কখনো কি বলি? বলি না। স্পিরিচুয়ালিটির জন্য, আমার ভেতরে যে শক্তি আছে সেই শক্তিকে জাগরিত করার জন্য কখনো আমরা ঈশ্বরের সামনে যাই না। যে কারণের জন্য কিন্তু ঈশ্বর সৃষ্টি করা হয়েছিল, সেই কারণের জন্যই কিন্তু আমরা যাই না। আজকেও বোধহয় কৌশিকী অমাবস্যা নাকি একটা অমাবস্যা রয়েছে, সবাই মন্দিরে গিয়ে ভিড় করবে, করছেই, কাল থেকেই ভিড় করা শুরু করেছে, এবং চাইতে যাবে। আলটিমেট কি দেওয়ার ক্ষমতা আছে? ওই যে বললাম, ঝড়ে বক মরবে, ফকিরের কেরামতি বাড়বে। সেটা দুর্গাই বলুন, সেটা মা কালী বলুন, সেটা পরেবার যে মানে কৌশিকী অমাবস্যায় বলুন, হ্যাঁ অমাবস্যা, তারিণী, তারা মা, যাকেই বলুন, আলটিমেট আসতে হবে। কিন্তু ফলস পজিশনে পড়লে বুদ্ধি ওড়ান। এবার স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে এলাম, স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এক্সাম্পল রয়েছে। আমার কাছে এসে প্রেডিকশন করিয়ে, রেমেডি নিয়ে তার বিবাহিত জীবন বা তার কর্মজীবন, সাংসারিক জীবন বা তার মৌলিক জীবন সমৃদ্ধ হলো, ঠিক হলো, এদিকে সারাক্ষণ ধরে ঈশ্বরের ভজনা করছে। হ্যাঁ, সুমন্ত জি চৌধুরী ক্যাঁচকলা, মানে সবকিছু করবে সুমন্ত জি চৌধুরী, আর নাম কিনে নিয়ে যাবে তখন মন্দির, মসজিদ, গির্জা। অপদার্থ। যাই হোক, প্রফেশনাল এথিক্স, প্রেডিকশন করতে হবে, প্রফেশনাল এথিক্স, নেগেটিভিটিকে অফ করতে হবে আমার আন্ডারে যদি থাকে। কিন্তু আলটিমেট গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেটস এন্ড থিংকিংস। মানুষের চেয়ে বড় সত্য, মানুষের চেয়ে বড় শক্তি এই বিশ্ব সংসারে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যাদের কনফিডেন্স লেভেল ডাউন, সেটা আপনি কোটিপতি, অরোড়পতি, হোয়াটএভার যাই বলুন, যে আমার তো এতটা পাওয়া উচিত ছিল না, তবুও আমি পেয়ে গেছি। আবার যারা একদম ভিখারি এবং যারা প্রতিনিয়ত কাজকর্ম করছে কিন্তু আমি কিছুই করছি না, সবকিছু তিনিই করাচ্ছেন, যারা ভাগ্য, লাভ, মানে সবকিছু কিন্তু তাঁর নির্দেশে নড়াচড়া হচ্ছে। মানে আমার ছেলে যদি লুচ্চার্মি করে, তখন আগে পূর্ব নির্ধারিত, এটা লুচ্চার্মি করার ছিল, ওর ভালো হওয়ার থাকলে হবে, এই মানসিকতা যাদের থাকে তারাই তো সাধারণত ভাবে ওই মন্দিরে গিয়ে মাথা ঠুকে সংকল্প করায়, নামপত্র দিয়ে পুজো করায়। এটাকে অস্বীকার করে লাভ নেই। আমি আবার বলছি,
স্পিরিচুয়াল গেনের জন্য কখনোই কিন্তু আমরা মন্দির, মসজিদ, গির্জায় যাই না। আমার ভেতরের যে শক্তি রয়েছে জাগরিত করো, তার জন্য কখনোই কিন্তু আমরা যাই না। আমরা সবসময় চাইতে যাই, অথচ আমরা মন্দিরের ভেতর ঢুকে, মসজিদের ভেতর ঢুকে, গির্জার ভেতর ঢুকে ভিক্ষা করি, আর কিছু হতদরিদ্র মানুষ মন্দিরের বাইরে ভিক্ষা করে। তাহলে ওই একই ব্যাপার, কিন্তু আমরা শুধু ভেতরে ঢুকে ভিক্ষা করি এবং ভালো পোশাক পরা থাকে, আর কারোর পোশাক ঠিক থাকে না, খাওয়া দাওয়া ঠিক থাকে না, তারা মন্দিরের বাইরে বা মসজিদের বাইরে বা গির্জার বাইরে গিয়ে ভিক্ষা করে। এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। আমি যদি সর্বপ্রথম 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ দেখি শনি, শনি দ্বারা কিন্তু আমি কতটা সংযত, আমি কতটা কর্ম করতে পারি, শনি দ্বারা কিন্তু আমি কতটা অনেস্ট, এই সবকিছুকে বোঝা যায়। সেই শনি কিন্তু দেখা যাচ্ছে 11 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বসে, সেই বৃহস্পতি কিন্তু আবার শুক্রের ঘরে বসে। তাহলে বৃহস্পতি এবং শুক্র কিন্তু পুরোপুরি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। তার কারণ অসুরদের গুরু আর দেবতাদের গুরু, চরিত্রহীনের গুরু আর চরিত্রবানের গুরু কখনো কিন্তু একসাথে এক গৃহে বসবাস করতে পারে না। তাহলে এক্ষেত্রে বৃহস্পতি নেগেটিভ, নেগেটিভ বৃহস্পতির সাথে যখন 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সেই ঘরে যখন বসে আছে, 11 নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। 11 নাম্বার ঘর মানে এই যে আমরা সফল হচ্ছি, আরো সফলতার দিকে ত্বরান্বিত কিভাবে করা যায় বা আদৌ হব কিনা সেটাকে বোঝা যায়। প্রেম করলাম, প্রেমটা সফল হলো, বিবাহে রূপ নিল, সেটা আরো কি মানে আমার জীবনে আরো কি প্রভাবিত করলো, আমার জীবনকে আরো কি সফল হয়ে উঠলাম, এটা কিন্তু 11 নম্বর ঘর দ্বারাও বোঝা যায়। এক্ষেত্রে যখন বৃহস্পতি এবং শরীর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে, তখনই কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে এই যে আমার সফলতার জায়গাটা, আমি সফলতা এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমি যে কাজটা করছি তার রেজাল্টটা আমি কি পাচ্ছি, কর্মফল, সেটাও কিন্তু 11 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। সুতরাং প্রেম করেছো, বিয়ে করছো, কিন্তু আলটিমেট বিবাহটা আরো সুখী বিবাহিত জীবনে রূপান্তর কখনো কিন্তু ঘটবে না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করতে পারছি, যে তুমি যে কর্মটা করবে তার প্রপার অর্থে কর্মফলটাও কিন্তু তুমি পাবে না। কেন পাবে না? না, শনিরই ঘরে, মকরেরই ঘরে কিন্তু রবি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে। রবি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন যখন 6 নাম্বার ঘর চন্দ্রকে হিট করছে, তাহলে ডেফিনিট ভাবে কয়েকটা জিনিস বলা যায়। প্রথম জিনিস যেটা, মেন্টালি তুমি অসংযত, মেন্টালি তুমি ভীষণ অসংযত। এবং রবি কেতু যখন বুধকে হিট করছে, তখন কিন্তু বাক সংযমের ভীষণ প্রয়োজন। আমি একজন প্রেমিকা হিসাবে আমার বয়ফ্রেন্ডকে বা বন্ধু মহলের সাথে যেভাবে কথা বলবো, শ্বশুর শাশুড়ির সাথে সেরকম ভাবে কিন্তু কথা বলবো না। কথা বলবো না বলতে আমাদের যে যে শব্দগুলো নির্বাচন করব, সেগুলোকে অনেক যথাযথ এবং সংযত করা ভীষণ প্রয়োজন। সেই জায়গাটাই নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। রবি কেতু 12 নম্বর ঘরে যখন 6 নম্বরে রাহু এবং বুধকে নেগেটিভ করে দেয়, তখন স্বাধীন হতে গিয়ে, যেটা কিন্তু আমি আবার বলছি যে এখন মহিলারা আমার দিকে আঙ্গুল তুলতে পারে, তবুও বলছি আমি স্বাধীন, স্বয়ের অধীনে যাহা তাহাকে স্বাধীন বলে, বিলিল্লাপনাকে কিন্তু স্বাধীন বলে না। তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে স্বাধীনতার ভুল প্রয়োগ নীতি তুমি ইমপ্লিমেন্ট করছো এবং বিলিল্লাপনাকেই কিন্তু তুমি স্বাধীন বলে মনে করছো। কেমন? এটা কিন্তু একদমই ঠিক নয়। সবচেয়ে বড় কথা, বুধ এবং রবি কেতুর সাথে চন্দ্রও কিন্তু হিট করছে, যা 10 নম্বর ঘরে কিন্তু বসে রয়েছে। আমি একটা রুমাল গায়ের মধ্যে জড়ালাম, জড়িয়ে রাস্তা দিয়ে হাঁটলাম, এটা পার্টিকুলার তোমাকে বলছি, কিন্তু অন্য কাউকে বলছি না। একটা রুমাল গায়ের মধ্যে জড়ালাম, রাস্তা দিয়ে হাঁটছি, আর আমি স্বাধীন, আমার যা ইচ্ছে, যেটাতে আমি কমফোর্টেবল ফিল করি সেটা পরেই আমি হাঁটতে পারি, তাতে কি যায় আসে? এবং দেখা গেল যে রাস্তায় যখন দেখা গেল উড়ো কোনো কিছু এলো, এটা আসা উচিত নয়। কেননা পুরুষ মানুষ সেই যে কোনো অবস্থায় যে মহিলাকে সম্মান করবে, মহিলা
যা উচ্ছন্নে যাক, দেখে লাভ নেই। এটা আমি অন্তত কয়েক কোটি বার বলেছি। হ্যাঁ, পুরুষ মানুষ সেই যে কিন্তু মহিলাকে সম্মান করবে, অন্তত রেসপেক্ট করবে। মহিলা ভুল করছে ঠিক করছে সেটা পরের ব্যাপার, তার পার্সোনাল লাইফ, কিন্তু কখনো তার নেগেটিভিটি থেকে সিটি মারা, খারাপ কথা বলা বা খারাপ কোন রকমের ক্রিয়াকল্প করা কখনোই উচিত না। কিন্তু তোমার মধ্যে এই অসংযমটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমি যদি বলি যে জাঙ্গিয়ার খালি গায়ে আমি কমফোর্টেবল ফিল করি এবং আমি রাস্তা দিয়ে জাঙ্গিয়া এবং খালি গায়ে যাব, তাহলে এটা ঠিক নয়। আমি ন্যাংটো হয়ে গিয়ে দেখা গেল ত্রিশূল আর মাথার মধ্যে এই জটা ফটা আর ইয়ে করে নিয়ে আমি দেখা গেল যে আমি ওই সাধু হয়ে গেলাম, নগ্ন সাধু, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। তখন হয়তো মানুষ অন্য চোখে দেখবে। কিন্তু আমি যদি এখন আমি আমার চেম্বারে যাচ্ছি, আমি কোথাও ঘুরতে যাচ্ছি, কাজে যাচ্ছি, কি না জাঙ্গিয়ার হাফ প্যান্ট পরে বা জাঙ্গিয়ার খালি গায়ে বা হাফ প্যান্ট আর খালি গায়ে, সেটা মানুষ কখনো মেনে নেবে না। ডিগনিটি বলে একটা ব্যাপার আছে। আর নগ্নতা বা কম পোশাক, নগ্নতা, এগুলো যদি স্বাধীনতা হতো, তাহলে আমার রাস্তার বা আমার পাড়ার যে কুকুরটা রয়েছে, বিড়ালটা রয়েছে, তারা সবচেয়ে বেশি স্বাধীন হতো। স্বাধীনতা তা নয়, স্বাধীনতা মানে হচ্ছে স্বয়ের অধীনে যাহা, মানে আমার রিপুকে যখন আন্ডার কন্ট্রোল করে নিতে পারবো, আমার দ্বারা আমার রিপু যখন পরিচালিত হবে, প্রভাবিত হবে, তখনই কিন্তু আমি স্বাধীন। এটা বহুবার ধরে বলেছি। এই জায়গাটা কিন্তু মারাত্মক রকমের তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তুমি একটা কথা তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে, তুমি কাজ করো ঠিক আছে, কিন্তু মানে তোমার চাহিদা, তোমার খরচ এবং সবসময় স্ট্যাটাসের পেছনে দৌড়ানো, হ্যাঁ, সেকেন্ড হাউসের শুক্র বৃহস্পতির ঘরে বসে আছে, 9 নাম্বার ঘরকে হিট করছে। এবং সবচেয়ে বড় কথা, ও কিন্তু দেখা যাচ্ছে একটা 20 লক্ষ টাকার গাড়ি কিনেছে, তোমাকে কিন্তু 25 লক্ষ টাকার গাড়ি কিনতেই হবে। ও দেখা গেল পুজোতে 50,000 টাকার শপিং করছে, তোমাকে কিন্তু 1 লাখ টাকার শপিং করতে হবে। এই যে প্রতিযোগিতা, অথচ তোমরা বন্ধু, কাছের দেখা যাচ্ছে তোমারই বান্ধবী, একসাথেই কাজ করছো বা একসাথেই রয়েছো, কিন্তু মেন্টালি একটা সবসময় মানে ওর চাইতে আমি ভালো, ও আবার ওর চাইতে আমি ভালো, এই মানসিকতা কাজ করছে। এর সাথে যেহেতু অর্থ ইনভলভ হয়ে রয়েছে, সুতরাং অত্যাধিক অর্থ খরচ করা নিজের যে স্ট্যাটাস মেনটেন করার জন্য, সেই জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। আমি একবার, এইটা কিন্তু আমি একবারের জন্য বলছি না, তোমার অর্থ থাকলে তুমি করতেই পারো, কিন্তু এটা আমি ওভার এক্সপেন্স হয়ে যাবার জায়গাও, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমরা সাধারণত বলি যে বাচ্চা হয়তো বললো, মা চলো না আজকে 5 স্টারে গিয়ে খাই, তখন মায়ের উত্তর হয় 5 স্টারে গিয়ে খাবি? হ্যাঁ, ওই রতনের বাবা তো 5 স্টারে গিয়ে খেয়েছিল। তোর বাবার ওরকম কালো টাকা নেই, তোর বাবা ওরকম জোচ্চুরি করে না, বুঝতে পেরেছিস? খেটে খাওয়া মানুষ 5 স্টারে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই আমরা জেনে আসি 5 স্টার 7 স্টার এই হোটেলগুলোতে তারাই যায়, তারাই থাকে, তারাই খায় যারা অসৎ উপায় উপার্জন করে, তা না হলে এত বড় লোক হওয়া যায় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্যর্থতা ঢাকার জন্য, আমাদের অকর্মণ্যতা ঢাকার জন্য, আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে প্রপার ভাবে মেনটেন করা বা সঠিক মতন নিয়ম নির্ধারণের মধ্যে দিয়ে ইনক্রিজ করতে না পারার জন্য, যখন আমরা রাস্তার ধারে ফুটপাতে কচুরি আর তরকারি খাই, অনেক আনন্দ, চা খাচ্ছি, অনেক আনন্দ, না ভাই না। আমি আমার জীবনে স্বপ্ন ছিল, মিথ্যা কথা বলে আপনি 5 স্টারে একবার চা খাবো, কেননা আমি এমন একটা 5 স্টার নয় বলে 7 স্টার ছিল, আমি এমন একটা হোটেল দেখে রেখেছিলাম যেখানে মানে আমি জানতাম 1 কাপ চায়ের দাম হচ্ছে 4,001 টাকা। এবার আমার সাথে যারা থাকতেন, আমি বলতাম যে আমার বড় স্বপ্ন যে আমি 1 কাপ চা খাবো 4,001 টাকা দিয়ে। সবাই হাসতো, কেননা রাস্তার পাশে 5 টাকায়, 10 টাকায়, ম্যাক্সিমাম 20 টাকায়, 30 টাকায় দুর্দান্ত চা পাওয়া যায়। আর আমি প্রত্যেক দিন যখন ওই হোটেলটার সামনে দিয়ে যেতাম গাড়ি করে, 4,001 টাকার চাটা বোধহয় আমার আর খাওয়া হলো না।
আবার যখন ফিরছি 4001 টাকার চাটা বোধহয় আর খাওয়া হলো না। এটা কিন্তু কনস্ট্যান্ট আমি প্রায় 3 বছর বলে গেছি। হঠাৎ একদিন ইচ্ছে হলো যে আজকে যাই হোক, আজকে আমি 4001 টাকার চা খাবই। তারপর যখন আমি, ওটা বোধহয় সম্ভবত 6 স্টার বা 7 স্টার ছিল, 5 স্টারও নয়। এই যে আমরা বলি 5 স্টার 6 স্টার, তার মানে হচ্ছে এইগুলো কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করে। তার মানে আমার যা যা কিছু সুবিধে, সেটা খাওয়া থেকে সমস্ত কিছু, সেটা কিন্তু 5টা দেশের মতন করে কিন্তু সেখানে থাকে। 5 স্টার মানে হচ্ছে 5টা দেশকে প্রতিনিধিত্ব করে, 5টা দেশকে রিপ্রেজেন্ট করে। 6 স্টার মানে 6টা দেশকে রিপ্রেজেন্ট করে। 7 স্টার মানে 7টা দেশকে রিপ্রেজেন্ট করে। 7 দেশের খাওয়া সেখানে পাওয়া যায়, বা সবকিছুই কিন্তু সেই সেই আমাদের হোটেলে পাওয়া যায়। আমরা অনেক ক্ষেত্রে জানি না 5 স্টার মানে কি, 6 স্টার মানে কি, 7 স্টার মানে কি। অ্যাকচুয়ালি মূলত হচ্ছে এটা। এরপরে আরো নানান কিছু কাহিনী রয়েছে, সেটা আলাদা। 5 স্টার মানে 5টা দেশকে রিপ্রেজেন্ট করছে। এই হোটেলের মধ্যে 5টা দেশের খাবার থেকে সমস্ত কিছু যেগুলো হোটেলে এসে আমাদের প্রয়োজন হয় সেগুলো পাওয়া যায়, ল্যাঙ্গুয়েজ পর্যন্ত কিন্তু হিসাব মতন। তো আমি তারপর গেলাম, আমি একদিন গেলাম, ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আমি দেখলাম বাঙালিও আছে, নন বেঙ্গলিও রয়েছে, অনেকেই বাচ্চাদের নিয়ে সে খাচ্ছে, এই করছে, সেই করছে, আনন্দ করছে। সুতরাং এই যে আমাদের একটা টেন্ডেন্সি যে 5 স্টারে কারা যায়, যদি তুমি কোনো দলকে প্রতিনিধিত্ব করো, মানে রাজনৈতিক দলকে, তাদের পয়সায় যাবে, জনগণের পয়সায় যাবে, বা দেখা গেল কোনো অর্গানাইজেশনের পয়সায় যাচ্ছে, বা তোমার যদি কোনো কালো ধন, বা তোমার যদি মানে তোমার কি বলবো মানে 2 নম্বরী বিজনেস থাকে তবে যাবে, তা নয়। মানুষ কাজ করে সেই লেভেল অর্জন করে হাজার হাজার লোক সেখানে যাচ্ছে, অর্ডিনারি মানুষের মতন দেখতে, খুব একটা হাই প্রোফাইল সেটাও মনে হলো না। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা দেখলাম, ডিগনিটি। সবচেয়ে বড় কথা যেটা দেখলাম, যে এই যে নিয়মানুবর্তিতা। আমার ধারণাটা বলছিল 1 কাপ চায়ের দাম নয়, পুরো 1 কেটলি, তার সাথে নানান কিছু রিপ্রেজেন্ট করা, এবং সেইখানে যে সমস্ত মানুষ বসে রয়েছে তাদের যে কথাবার্তা, তাদের চালচলন, তার মধ্যেও কিন্তু অনেক কিছু শেখার প্রয়োজন আছে। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুকে দূর থেকে দেখে অবজার্ভ করিনি, তা নয়। এবং আমি দেখলাম এই যে চাটা দেওয়া, অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, সার্ভ করা, রিপ্রেজেন্ট করা, প্রপার অর্থে সম্মানের জায়গাটা, বিশেষ করে কিন্তু এই যে পুরো সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ার, এটা সম্পূর্ণ রকমের কিন্তু ডিফারেন্স। এটাকে অস্বীকার করে লাভ নেই। তা বলে এটাও কিন্তু অস্বীকার করে লাভ নেই, কুয়াশায় রাস্তা ঢেকে রয়েছে, কুয়াশার চাদরে দেখা যাচ্ছে, ভোরবেলায় কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা দোকানে চা জ্বলছে, বা মধ্যরাত্রে সেখানে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর বাইপাসে ট্রাক চলে যাচ্ছে, বা কুয়াশায় ট্রাক দাঁড়িয়ে যাচ্ছে মিটমিট করে, ইমার্জেন্সির আলোগুলো দেখা যাচ্ছে, তারও ভাইব্রেশন আলাদা। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রের ভাইব্রেশন আলাদা। আমার ওইখানকার ভাইব্রেশনের সাথে 5 স্টার বা 6 স্টার বা 7 স্টারের ভাইব্রেশনকে মিলিয়ে দিলে কখনোই কিন্তু চলবে না। তোমার ক্ষেত্রে কি, যে আমার কিন্তু সোর্স অফ ইনকামটা, আমার হাজবেন্ডের সোর্স অফ ইনকামটা, এই যে সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু এই রয়েছে, কিন্তু তুমি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে তোমার যে খরচাটা সেটা অনেকটা বাড়িয়ে দিচ্ছ, এটা জানা প্রয়োজন আছে। বাড়ির মানুষজনদেরও কিন্তু কিছু চাওয়ার থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, আবদার থাকতে পারে, তাই না? এই জায়গাগুলো কিন্তু মানে তোমাকে মেনটেন করে চলাটা ভীষণ প্রয়োজন। তবুও আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেশ ভালো, স্টেবল। তুমি যদি অহেতুক এখন খরচা করো, তুমি যদি এখন প্রত্যেকদিন স্পাতে গিয়ে হেয়ার স্পা করাও 5,000, 10,000, 15,000 টাকা দিয়ে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু অর্থনৈতিক জায়গাটা তোমার কিন্তু বেশ ভালো, স্ট্রং রয়েছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু মিসইউজ, মানিকে মিসইউজ করার জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ 9 নম্বর ঘরে বসে রয়েছে। সুতরাং ডেফিনিট ভাবে আমি বলতে পারি শুক্র এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন
মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, হ্যাঁ, এবং ভূসম্পত্তি রিলেটেড প্রবলেম আনেই আনে। সুতরাং এক্সট্রিমলি সরি টু সে, খুব সাবধানে তোমাকে চলাফেরা করতে হবে। তুমি এমন কোন জায়গায় যাও, এমন কোন মানুষের সাথে মেশো, অসংলগ্ন পরিবেশের জায়গাটা, অসংলগ্ন মানুষের সাথে মেশার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার নেশা করার জায়গাটাও কিন্তু অসংলগ্ন, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স, বিশেষ করে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 9 নাম্বার ঘরে বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং প্লুটোর ব্যাড রিফ্লেকশন কাজ করতে যাও। আমি কম্প্রোমাইজের কথা বলছি না বা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের কথাও বলছি না, আজকালকার দিনের এই কথাগুলোকে নিয়ে বলা বেকার। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহিত মহিলা কিন্তু একাধিক পুরুষের সাথে সেক্সুয়াল সম্পর্ক তোমার মারাত্মক রয়েছে। এটা খুব ইজিয়েস্ট একটা ক্যালকুলেশন, সাধারণ অ্যাস্ট্রোলজারেরাই বুঝতে পারবে। 9 নাম্বার ঘরে কিন্তু 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, মানে আমার অনেক ক্ষেত্রে কিন্তু আমার হবি হয়ে যায় এটা, আমার রিফ্রেশমেন্ট হয়ে যায় এটা। ছুটির দিনে যাই একটুখানি, এই জায়গাটা কিন্তু চলে আসে, যেটা আমাদের মতন সাধারণ মানুষ কল্পনাও করতে পারেন। এটা কখনো সম্ভব নাকি আবার, কিন্তু এটা সম্ভব, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর যখনই তুমি তোমার নেচারের মধ্যে এই ধরনের প্রবণতা চলে আসবে, এবং বিবাহ তো বেশ ভালোই হচ্ছে, কিন্তু ফিগার কনসাস বা এখন তার কিছুদিন পর সন্তান নিতেও চাইছো না, আমি যেটা লক্ষ্য করতে পারছি, সন্তান নিতে চাইছো না, এবং পরবর্তীকালে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। কেমন মন মানসিকতা, এই জায়গাগুলো আপডেট কালচার হতে গিয়ে, হ্যাঁ, কি হয়ে যাচ্ছে ঠিক নয়। আমি অ্যাকচুয়ালি এই ভাষাগুলো কি বলবো ভেবে পাচ্ছি না, কেননা প্রচুর মানুষ এই কথাগুলো শুনবে। আমার পরিবার রয়েছে, এটা কিন্তু আমি আজকালকার যুগে আমার যাদের প্রেডিকশন করি প্রচুর মানুষের ক্ষেত্রে দেখি যে আজকালকার যুগে আমার তো এমনকি সন্তান রয়েছে, তোমার ক্ষেত্রে সন্তান হয়নি, হতে দাওনি আর কি, আমার স্ত্রী রয়েছে, আমার বর রয়েছে, আমার, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও হয়, শ্বশুর শাশুড়ি রয়েছে, সব রয়েছে। আমি এমনি, এটা আমার হবি, একটা সেক্সুয়াল অ্যাটাচমেন্ট, এইটা আমার একটা হবি, একটা নেশা, একটা প্যাশন বলা যেতে পারে। তোমার ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে। এগুলো প্যাশন করো, হবি করো, হ্যাঁ, স্বাধীনতাকে মিসইউজ করো, সবকিছু ঠিক আছে, কিন্তু এটা কখনো ব্যক্তিগত জীবনে তোমাকে সুখী করবে না। এটা কখনোই গৃহ শান্তিতে এর এফেক্ট আসবেই আসবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ 2 নাম্বার ঘরে বসে রয়েছে। 2 নাম্বার ঘরের বৃহস্পতি শুক্র, মানে 9 নাম্বার 2 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ হয়েছে। আমি আবার বলছি, তুমি এখনই ডিভোর্স নিয়ে নাও, ডিভোর্স নিয়ে তুমি শ্যামবাবুর সাথে প্রেম করো, দেখবে চুটিয়ে প্রেম করবে, দারুণ আনন্দ। তোমার প্রেমিকেরও কিন্তু অভাব হবে না। তুমি কিন্তু অত্যন্ত ম্যাচো টাইপের, মানে তোমার ফিগার কনসাস, দেখতে শুনতে ভালো, আকর্ষণীয় বলতে যা বোঝায় যেটা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার জীবনে বিবাহ বা তোমার ব্যক্তিগত জীবন বা সাংসারিক জীবন একদম নেগেটিভ হয়ে যাবে আছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। সাংসারিক জীবন কিন্তু তোমার নেই। সংসারের তোমার মাকে জিজ্ঞাসা করো, বা তোমার মা, তোমার ঠাকুমা বা তোমার দিদা যদি থাকেন তাদেরকে জিজ্ঞাসা করো। এই যে আমরা বলি না হাউসওয়াইফ কথাটা, হাউসওয়াইফ কথাটা অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত পাওয়ারফুল। হাউস ওয়াইফ সবাই হতে পারে না। হাউস ওয়াইফ হতে গেলে অনেক স্যাক্রিফাইসের প্রয়োজন, শিকড়, একদম বললাম তো শিকড়। এরা কিন্তু না পুরো যে আমাদের যে পুরো যে সম্পর্কের বন্ধনটাকে এরা কিন্তু করায়ত্ত করে রাখে। যেদিন এরা থাকে না সেদিন বোঝা যায় কি হারিয়ে ফেললাম। হ্যাঁ, তাই জন্য হাউস ওয়াইফ, বিশেষ করে আগেকার দিনের আমার মা বা তোমার মা, তারপরে তোমার মাসি, তোমার ঠাকুমা, মানে তোমার চাইতে আমি তোমার বাপের বয়সী, তাই জন্যই বলছি তুমি একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো, বা তুমি যদি তারা থাকেন তাহলে অবজার্ভ করো, দেখবে হাউস ওয়াইফ হওয়াটা ওয়ার্কিং ওম্যান হওয়ার চাইতে অনেক বেশি কঠিন, অনেক অনেক বেশি কঠিন। এটা তুমি লক্ষ্য করবে। এই জায়গাটাই পুরো ফাঁকা হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি।
এবং তোমার জীবনে কিন্তু সংসার হবে না। তুমি যেভাবে আপডেট কালচারে বেড়ে উঠেছো, যেভাবে মানুষের সাথে মিশছো, এবং যেভাবে তোমার হাজবেন্ডের জায়গাটাও কিন্তু আমি ম্যাচও লক্ষ্য করতে পারছি। তাকে নিয়ে আজকে আমি প্রেডিকশন করছি না, তাই কোনো কথা বলছি না। ও আজকে ছুটির দিন, ও ঘুরতে চলে গেল, আমি একটু ঘুরে আসছি, আর তুমিও চলে গেলে কোথাও। দেখা গেল এই যে বললাম তোমার প্যাশন, সেক্স, একটুখানি সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন হলো। এটা আমরা আমাদের জীবনে কোনোদিন ভাবতেই পারি না। যাদের মনোবৃত্তি এই ধরনের থাকে তাদের কখনো ব্যক্তিগত জীবন হতে পারে না। তুমি স্পেসিফিক ভাবে বলেছো ব্যক্তিগত জীবনে আমি আনহ্যাপি হয়ে যাচ্ছি, স্যার আমাকে বাঁচান। আমি একদম এক্সট্রিমলি সরি টু সে, তোমাকে যদি আমি বলি হ্যাঁ বাঁচিয়ে দেবো, চলে আসো, তাহলে তো আমার রেমেডি বিক্রি হবে, তুমি আমার কাছে আসবে, হ্যাঁ অনেক কিছু হয়ে যায়। কিন্তু মানুষ ঠকাবার জন্য আমি নেই। মানুষ ঠকাতে পারলে কলকাতায় ঠকি, আমাকে আর উড়িষ্যায় দৌড়ে দৌড়ে বেড়াতে হতো না, দিল্লি আর চেন্নাইতেও যেতে হতো না। এখন আর টেলিভিশনে বা এমনি জানাই না, তার কোনো জানি কি লাভ আছে, এখানকার মানুষ তো আর যাবে না। তাই জন্যই কাজে ঠকানোর কোনো ইচ্ছে নেই। তোমার ব্যক্তিগত জীবনকে আমি ঠিক করতে পারবো না, তোমার ব্যক্তিগত জীবনকে কেউ ঠিক করতে পারবে না। তোমার ব্যক্তিগত জীবনকে ঠিক করতে গেলে তোমাকে আবার নতুন করে গড়ে তুলতে হবে, সেটা কখনোই কিন্তু সম্ভব নয়, আমি লক্ষ্য করতে পারছি। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 6 নাম্বার ঘরে বসে রয়েছে, যেটা কিন্তু 8 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। সুতরাং একটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুমি আজকের দিনে লিখে রেখে দিও, এটা তুমি হয়তো আরো ভালো বুঝবে, যে তুমি যদি কম্প্রোমাইজ না করো, আমি আবার বলছি, বলাটা উচিত হচ্ছে কিনা তাও জানি না, তুমি যদি কম্প্রোমাইজ না করো তাহলে কোনো জায়গায় তুমি সফল হতে পারবে না। কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে, তবেই কিন্তু তুমি সফল হবে। তার কারণ তোমার যে অ্যাক্টিভিটিস, তোমার যে, আমরা তো প্রত্যেকে কিন্তু সেল করি, কিছু না কিছু তো সেল করি। তোমার ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার ইমেজকে তুমি সেল করো। সুতরাং এই যে সেল করছো বুমেরাং হয়ে, তখন কম্প্রোমাইজের জায়গাটাও চলে আসবে। তুমি কম্প্রোমাইজ করে আসছো, ভবিষ্যতেও তোমাকে করতে হবে। যেদিন কম্প্রোমাইজ করাটা তুমি ছেড়ে দেবে, সেদিন কিন্তু আলটিমেট সফলতার জায়গাটা তুমি দেখবে হঠাৎ করে অফ হয়ে গেল। হঠাৎ করে দেখবে মাসে 2 লাখের পরিবর্তে 20,000 টাকাও পাচ্ছ না। আশা করি আমি কি বলছি এটা তুমি বুঝতে পারছো। এবং প্রাত্যহিক জীবনেও কিন্তু তোমাকে কম্প্রোমাইজ করেই চলতে হবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। তার কারণ আলটিমেট আমি প্রাত্যহিক জীবনে একটা মানুষ ঘুম থেকে ওঠার পর থেকে শোয়া পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকার জায়গা কিন্তু আমি তোমার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। তুমি স্বাধীন, একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেলে, বা একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেলে, বা দেখা গেল কম পোশাক পরলে পরেই সে স্বাধীন হয়ে যায় না, বা সে নিজে দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছে, তার মানেই সে স্বাধীন হয়ে যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, সে একা একা যে কোনো জায়গায় চলে যাচ্ছে মানেই স্বাধীন হয়ে যাচ্ছে না। কিন্তু স্বাধীনতার এফেক্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটাকে মাথায় রাখা ভীষণ প্রয়োজন। হ্যাঁ, প্রপার অর্থে অন্যের উপর ডিপেন্ড করে থাকা, সোর্স অফ ইনকামের জায়গাটা বা পারিবারিক শান্তির জায়গাটা, যে চাহিদাগুলো আমার রয়েছে, সেই চাহিদাগুলোকে ফুলফিল করার জায়গাটা, পরিপূর্ণভাবে অন্যের উপর ডিপেন্ড করে থাকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে, 12 নাম্বার ঘরে রবি এবং কেতুর জায়গা। কিছুদিন পর থেকেই কিন্তু তোমার হাজবেন্ড তোমাকে ব্লেম দিতে শুরু করবে, তোমার শ্বশুর বাড়ির মানুষজন তোমাকে ব্লেম দিতে শুরু করবে, এবং আলটিমেট কিন্তু তুমি দেখবে এই যে সম্পর্কটা বিটার হতে শুরু করেছে, এবং একদম দেখবে তিক্ত, মানে চরম তিক্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। চরম তৃপ্ত হয়ে যাওয়ার লক্ষ্যটা 7 নাম্বার ঘর। এবং সবচেয়ে বড় কথা, তুমি দেখবে সেম সেক্সের কাউকে তুমি সহ্য করতে পারবে না। তোমার যদি 50 জন বন্ধু থাকে, 50 জন বন্ধুই দেখা যাবে অপোজিট সেক্সের, তুমি মহিলা পুরুষ, কিন্তু দেখবে তোমার নিজস্ব বান্ধবী 1 জন বা 2 জন আছে, তাও সেখানে কিন্তু রেষারেষি চলবে। হ্যাঁ, জামা কাপড় নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, সৌন্দর্য নিয়ে, চুলের কোয়ালিটি নিয়ে, সবকিছু নিয়ে রেষারেষি চলবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ 9 নাম্বার ঘরে, আমি আগেই বললাম যে তোমার জীবনে এমন অনেক সংযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে যেটা তোমাকে উত্তরণের পথে নিয়ে যাবে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে, এই জায়গাটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে।
ভীষণ সাবধান তোমাকে থাকতে হবে। তার কারণ একটা কোনো ভুল কাজে ফেঁসে যাওয়ার জায়গা, বা দেখা যাচ্ছে ভুল কোনো কাজ করে ফেলার জায়গা, হ্যাঁ, বা দেখা যাচ্ছে এমন কোনো কাজ করলাম, ধরা পড়লাম, পরিবারের কাছে ব্লেম পাওয়ার জায়গা, পারিবারিক মর্যাদা হানি হয়ে যাওয়ার জায়গা। ইভেন যেহেতু বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র 3 নম্বর ঘরকে 6-9 কানেকশনকে হেড করছে, এবং যে বৃহস্পতি শুক্র এবং মঙ্গলের সাথে বসে আছে সেই ঘরে কিন্তু শনিও বসে রয়েছে, তাই জন্য জেল হাজত হয়ে যাবার জায়গা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব চটজলদি প্রচুর ইনকামের জন্য, বা আমার প্রচুর অর্থের প্রয়োজন, তাই জন্য ভুল কোনো কাজ করে বসো না। আলটিমেট যদি করো, ক্রাইম ডাজ নট পে, তুমি ধরা পড়বেই, এবং আলটিমেট 1 ঘন্টার জন্য হলেও কিন্তু জেলের ভেতরে যেতে হবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে তোমাকে থাকতে হবে। আমি তোমার অনেক নেগেটিভিটির জায়গা বিশেষ করে বললাম, পজিটিভিটির জায়গাটা রয়েছে, কিন্তু পজিটিভিটিকে কখনো রেকটিফাই করার প্রয়োজন হয় না, নেগেটিভিটিকেই কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয়। এবং এই নেগেটিভিটিকে রেকটিফাই তুমি তোমার আচরণের মধ্যে দিয়ে, তুমি তোমার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে, এবং তুমি তোমার প্রয়োগ নীতির মধ্যে দিয়েই ঘটাও। তার কারণ তুমি যেভাবে লাইফস্টাইল, তোমার যেভাবে চলছো, তুমি যেভাবে কম্প্রোমাইজ, যেই ধরনের প্যাশন, যেই ধরনের হবি, যেই ধরনের টাইম পাস, যেই ধরনের মনোভাব, তাতে আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, রেমিডি দিলাম, তোমার কাছ থেকে টাকা নিলাম, রেমিডিটা দিলাম, রেমিডি অ্যাপ্লাই বলে দিলাম, কিন্তু কখনো তোমার জীবন 0.1% পরিবর্তন ঘটবে না। তার কারণ প্রথমত হচ্ছে রেমিডি আমি তাকেই দিই যে বলে স্যার আপনার কাছে আমি স্যারেন্ডার করলাম, এবং কেউ যদি মিথ্যে কথা বলে স্যারেন্ডার করলাম বলে, তাহলে গুড্ডি ওরা স্যারেন্ডার করলো, ওই রেমিডিটা নিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে বসে থাকবে। 1 মাস হলো, 2 মাস হলো, 8 মাস হলো, 10 মাস হলো। আর প্রপার অর্থে স্যারেন্ডার করা মানে হচ্ছে আমি যেরকম ভাবে তোমাকে চলতে বলবো সেরকম ভাবেই চলতে হবে। আমার ডাক্তারবাবুর কাছে গেলাম, গলা শুকিয়ে যাচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, ডাক্তারবাবু ব্লাড টেস্ট করতে বললেন, ধরা পড়লো আমার সুগার হয়েছে, ডাক্তারবাবু ওষুধ দিলেন, ওষুধ আমি খেলাম, ওষুধও খেলাম, বাড়িতে এসে ভাত, মাছ, আলু পোস্ত, হ্যাঁ, সমস্ত কিছু অঢেল মিষ্টি সব খেতে শুরু করলাম, চিনি দিয়ে চা, আর ডাক্তারবাবুর ওষুধ খেয়ে যাচ্ছি। কখনো কি আমি সুস্থ হব? সুস্থ হব না। তখন যদি বলে ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছে, ফালতু ওষুধ, আমার শরীর খারাপ হচ্ছে, ঠিক হচ্ছে না, তাহলে কি সেটা ঠিক? তা নয়। তাহলে এই যে ওষুধ খাচ্ছি, তার সাথে সাথে আমাকে সঠিক মতন জীবন নির্বাহটাও করতে হবে, জীবন যাপনটাও করতে হবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর আমি যেরকম ভাবে তোমাকে চলতে বলবো সেরকম ভাবেই তোমাকে চলতে হবে। এবং আজকের দিনে আমি যদি 0.1% সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি জেনে থাকি, আজকের দিনে আমি লিখে দিতে পারি কোর্ট পেপারে যে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো, শ্রদ্ধা করতে পারো, মর্যাদা করতে পারো, কিন্তু জীবনে কখনো তুমি আমার কথা শুনেই চলতে পারবে না, তোমাকে চলতে দেওয়া হবে না, তোমার মন চলতে দেবে না, তোমার চাহিদা চলতে দেবে না। হ্যাঁ, তুমি যে স্ট্যাটাসে বিলং করো সেই স্ট্যাটাস তোমাকে সেই ধরনের সংযমের মধ্যে দিয়ে যেতে দেবে না। সুতরাং অহেতুক অর্থ খরচ করারও দরকার নেই। কেমন? এরপরে তোমার যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই 9903136903 হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েই তার উত্তর দেব। একটা কথা অবশ্যই জানিয়ে রাখি, আমার স্টুডেন্ট ছাড়া, এটা কিন্তু সবাই জেনে রাখুন, আমার স্টুডেন্ট ছাড়া কখনো কেউ আমাকে রাত 10টার পর হোয়াটসঅ্যাপ করবেন না। আমি আবার বলছি, আমার স্টুডেন্ট ছাড়া, ছেলে মেয়ে যেই হোক, তারা রাত 1টা, 2টো, 3টের সময় হোয়াটসঅ্যাপ করতে পারে। আমার স্টুডেন্ট ছাড়া কেউ কখনো কোনোদিন হোয়াটসঅ্যাপে রাত 10টার পর আমাকে হোয়াটসঅ্যাপ করবেন না। আর আমার যে ফেসবুকটা রয়েছে সেই ফেসবুকটাতে লেখা রয়েছে পরিষ্কার, কেবল আমার ছাত্রছাত্রীদের জন্য। অন্তত কয়েক হাজার মানুষ দেখছি সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপটা, আমার ফেসবুকটা কেবলমাত্র কিন্তু আমার ছাত্রছাত্রীদের জন্য।
যারা আমার কাছে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে, আমার কাছে নিজেকে সারেন্ডার করেছে এবং প্রত্যেকদিন আমার সাথে যোগাযোগ রাখে, কেবল তাদের জন্য, এটা বাইরের কোনো মানুষের জন্য নয়। যতই আপনি ইন্টেলেকচুয়াল হন, যতই আপনি বিদেশ ভরা মানুষ হন, যতই আপনি দামি গাড়ি নিয়ে বসে ছবি তুলে পাঠান, আমি কিন্তু এইগুলোকে রিজেক্ট করে দেবো। আমি যদিও এখনো এইগুলোকে রিজেক্ট করে নিয়ে রেখে দিয়েছি, কিন্তু এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। কেবল আমার সন্তানদের জন্য, অর্থাৎ আমার ছাত্র ছাত্রীর জন্যই কিন্তু এই যে ফেসবুকটা, সেইটা কিন্তু অন্য কারোর জন্য নয়। আপনারা অনেক হাইলি কোয়ালিফাইড মানুষেরা কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, বেকার পাঠিয়েছেন। আপনাদের জন্য আমি নই, কেবল আমার ছাত্র ছাত্রীদের জন্য। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আজকের মতন এইটুকুই। নমস্কার।